আচ্ছা, বারবার জয়েন হয়ে আবার লিভ নিয়ে নিতেছেন, বুঝতেছি না। আচ্ছা, মেবি নেটওয়ার্ক ইস্যু। ওকে, দুই একজন যাই হোক জয়েন করেন, সমস্যা নেই। আর গত ক্লাসে আপনাদের যে ক্লাস টপিকটা ছিল, এসইও অডিট নিয়ে করা হয়েছিল। সো আজকে যে টপিকটা থাকবে আপনাদের অন পেজ এসইও। আমাদের যে গত ক্লাসে যে আমাদের যে আমরা যদি মডিউলটা দেখি, মডিউলটাতে এখানে এসইওর যে আমরা কোর্সটা, ফুল কোর্সে আমরা গত ক্লাসে এসইও অডিট নামে যে অপশনটা ছিল সেটা আমরা দেখছি। কিভাবে একটা ওয়েবসাইটকে অডিট করতে হয়, কি কি মিসিং। অডিট বলতে যে একটা ওয়েবসাইটে কি জিনিসগুলো আছে সেগুলো, জিনিসগুলো বলতে ওয়েবসাইটের ভিতরে বা ওয়েবসাইটের অন সাইডে বা অফ সাইড, ঠিক আছে, ভিতরে বা বাইরে যে ব্যাকলিঙ্ক গুলো কতগুলো আছে, তারপর অফ পেজ এসইও স্কোরটা কত আছে, অন সাইড এসইও স্কোরটা কত আছে, এগুলোকে একটা রিপোর্ট তৈরি করতে বলাকে আসলে বলা হয় এসইও অডিট। ঠিক আছে, অডিট মিনস লাইক এ রিপোর্ট। আপনি বিভিন্ন কোম্পানি, আমরা যদি সাধারণভাবে চিন্তা করি যে কোনো ক্লাসের একটা অডিট করি, আমরা অনেক সময় কি হয়, আমরা যদি একদম সাধারণ নলেজ, যে আমি এসইওর ভাষায় বা ইন্টারনেটের ভাষায় বাদ দিয়ে আমি যদি আমাদের রেগুলার কাজের বা একাডেমিক ভাবে চিন্তা করে যদি বলি যে এক মিনিট। ওকে, ওকে, ওকে। যেটা বলতেছিলাম, আমরা যদি একাডেমিক ভাবে আমরা চিন্তা করি, একটা ক্লাসের ভিতরে যখন একজন টিচার যায়, ঠিক আছে, বা অন্য কোনো স্কুল থেকে একজন টিচার আসে, এসে কি করে, বা একজন অডিট হিসেবে সরকারি চাকরিগুলো বা কোম্পানি চাকরিগুলোতে কি করে এক একজন অডিট মাস্টার থাকে, ঠিক আছে, যে বা অডিট এক্সপার্ট থাকে। ওনাদের কাজ হইলো একটা কোম্পানিতে কি প্রবলেম আছে, কোন জায়গাগুলো ঠিক আছে, কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে, কোন জায়গাগুলোতে মিসিং আছে, ইনফরমেশন গুলোকে আপডেট করতে হবে, এই রিপোর্টটা কি করে অথরিটির কাছে জমা দেয়। মানে হায়ার অথরিটি বলতে যে কোম্পানির এমডি বা কোম্পানির যে ম্যানেজিং দায়িত্বে থাকে, তাদের কাছে অডিটের রিপোর্টটা জমা দিয়ে থাকে। ঠিক আছে, সো ওয়েবসাইটেরও অডিটের একটা সিস্টেম আছে, যে ওয়েবসাইটের ভিতরে মেটা ট্যাগ আছে কিনা, H1 ট্যাগ আছে কিনা, তারপর ওয়েবসাইটের স্পিড কত পার্সেন্ট আছে, মোবাইলে স্পিডটা কত, কম্পিউটারের স্পিডটা কত আছে, তারপর ব্যাকলিঙ্ক কতগুলো আছে, ওয়েবসাইটের স্কোরটা কত আছে। তারপর আমরা যে ক্লাসটা করছি ওই ক্লাসে কিন্তু বিস্তারিত টাইটেলটা অপটিমাইজেশন করা আছে কিনা, তারপরে এই আরো যে বিষয়গুলো আছে, যে অল্টার ট্যাগ মিসিং আছে কিনা, তারপর ব্রোকেন ইউআরএলটা ঠিক আছে কিনা, ব্রোকেন ইউআরএল কতগুলো আছে ওয়েবসাইটের ভিতরে। এই যে ইনফরমেশন গুলো খুঁজে আমরা কি করি, একটা রিপোর্ট তৈরি করি। এই রিপোর্টটাকে আমরা এসইও অডিট বা ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট বলতেছি। ঠিক আছে, সো এই রিপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের অডিট রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি, আপনি যখন একটা কোম্পানির ওয়েবসাইটের একটা রিপোর্ট, এরকম একটা সুন্দর রিপোর্ট বের করে দিবেন, যখন তার প্রবলেমটা বলে দিবেন যে তোমার ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনটা কি আছে, মিসিং আছে, তোমার ওয়েবসাইটে যে টাইটেলটা তুমি ইউজ করতেছো সেই টাইটেলটা অপটিমাইজেশন না, মানে এই টাইটেলটা 10 ক্যারেক্টারের বা 15 ক্যারেক্টারের বা 9 ক্যারেক্টারের, এটা 30 ক্যারেক্টারের হইলে এটা অপটিমাইজেশনে আমরা বলতে পারি। তো তুমি কি করো, তোমার ওয়েবসাইটে যে নেমটা আছে এটাকে একটু সাব হেডিং এ নিয়ে যাও, একটু বড় করো, যেটা এসইও ফ্রেন্ডলি মনে হবে। ঠিক আছে, ওকে। আর তারপরে আহ আরো যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে তাকে পরামর্শ দেওয়া বলতে আমরা যে রিপোর্টটা তৈরি করি এই রিপোর্টটা তাকে জমা দেওয়া। ঠিক আছে, আহ এভাবে আমরা কি করব, এসইও অডিটটা করব। সো গত ক্লাসে আমি সুন্দরভাবে একদমই A to Z একদম 100 আপনাদেরকে বোঝানো হয়েছে। তারপরেও আপনাদের হোমওয়ার্ক নেই। তারপরে আরেকটা বিষয় হলো, আপনাদের কোনো কোয়েশন থাকে না যে এই এই জায়গাটা আমি বুঝতেছি না বা ওই জায়গাটা আমি একটু বুঝতেছি না। সো আমি মানে প্রশ্ন না করলে যেটা হবে সেটা হলো যে আপনারা বুঝতেছেন, যার কারণে ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছে। ওকে, আজকে যে টপিকটা থাকবে এসইও ফুল কোর্সের অন পেজ এসইওটা আজকে আমরা করব। অন পেজ এসইও তে কিভাবে করতে হয়, আজকে আমরা একটা প্লাগইন দিয়ে করব, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এসইও অন পেজ এসইও করব। ঠিক আছে, বা একটা পোস্টকে আমরা এসইও করে দেখব এটা আসলে কি কি বিষয়গুলোকে আসলে একটা অন পেজ এসইও তে ফোকাস করতে হয়। ঠিক আছে,
তারপর আমরা অফ পেজ এসিও, তারপর টেকনিক্যাল এসিও, তারপর আমরা মেক মানি ফ্রম ব্লগ ওয়েবসাইট, এই ক্লাসগুলোতে চলে যাব। নো প্রবলেম। সো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা লাইভ ক্লাসটা করি তারা তো করতেই আছি, আর যারা ক্লাসটা করি না তারা সবাই ক্লাসটা করব, ঠিক আছে? ওকে। ওকে, অন পেজ এসইও তে আমরা যাওয়ার আগে আমরা দেখি আসলে অন পেজ এসইও সম্পর্কে একটু ধারণা নেই। অন পেজ এসইও এর একটা চেক লিস্ট আছে এখানে, আমরা যদি দেখি অন পেজ এসইও চেক লিস্ট, প্রথমে কি করতে হবে? আইডেন্টিফাই দ্য টার্গেটেড কিওয়ার্ড। একটা ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড কি হইতে পারে সেটাকে আগে আমরা আইডেন্টিফাইড করে নিব, মানে আগে আমরা খুঁজে নিব যে একটা ওয়েবসাইটের বা একটা পেজের অন পেজ বলতেছে এখানে, নট ফুল অন অফ অফ ওয়েব পেজটাকে। অন পেজ বলতে একটা পেজকে, বা এখানে ওয়ান পেজ এসইও বলতে প্রত্যেকটা পেজের এসইও বলতেছে, ঠিক আছে? পুরো পুরো একটা ওই পেজকে আমরা যখন এসইও করতে যাই তা ওর কিন্তু বিভিন্ন পেজ হয়ে থাকে। ওই পেজের যেমন হোম পেজ, কন্টাক্ট আস পেজ, তারপর আরো সাব অনেকগুলো পেজ থাকে, তাই না? তো প্রত্যেকটা পেজের কি এক একটা টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, প্রত্যেকটা পোস্টের কি টার্গেটেড একটা কিওয়ার্ড আমাদেরকে আইডেন্টিফাইড করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে একটা কিওয়ার্ড চুজ করে নিতে হবে, বা ক্লায়েন্ট যদি অলরেডি তার ওয়েবসাইটে যদি সে পোস্ট করে রাখে, যে অলরেডি সে পোস্ট করে ফেলছে, এখন বলতেছে ওইটাকে অন পেজ এসইও করার জন্য, ঠিক আছে? স্কোরটা হইতে হবে 18+, 80+, মানে 80-র উপরে হইতে হবে, ঠিক আছে? তো তখন আমরা ওরকম ভাবে তার সাথে ডিল করব। তারপর আইডেন্টিফাইড করতে হবে, কি করতে হবে? প্রথমে একটা কিওয়ার্ডকে আমাদের আইডেন্টিফাইড করতে হবে। এক নম্বরে থাকবে আইডেন্টিফাইড কিওয়ার্ড, মানে একটা টার্গেটেড কিওয়ার্ড হবে। ওই আর নো যে আমরা এটা জানি, লাইক ওরকম আমি যখন আপনাদের দেখাইছি ইয়েতে, ওই যে আর্টিকেল রাইটিং ক্লাসটাতে, কিন্তু আমরা জানি যে আর্টিকেল রাইটিং এ দেখছি যে একটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে তখন আমাদের কি করতে হয়? একটা আর্টিকেল রাইটিং করতে হয়। এখানেও সিমিলার, এখানেও লাইক এরকমই হবে। একটা পেজে যখন একটা আর্টিকেল পোস্ট হবে, বা পেজে যখন ইনফো গুলো পোস্ট হবে, প্রত্যেকটা পেজের জন্য কিন্তু টার্গেটেড একটা কিওয়ার্ড থাকবে। লাইক এখানে কন্টাক্ট আস নামে যে পেজটা হবে, এটা কন্টাক্ট আস, এটা তার টার্গেটেড কিওয়ার্ড। তারপর অ্যাবাউট আস এটা টার্গেটেড কিওয়ার্ড। তারপর যেমন একটা সার্ভিস রিলেটেড একটা পেজ ক্রিয়েট হইলো, যেমন প্লাম্বার বিজনেস কি, একটা টার্গেটেড কিওয়ার্ড। তো প্রত্যেকটা ইচ বাই ইচ এরকম ভাবে কিন্তু আহ, একটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? ওকে, প্রথমে আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে বা আইডেন্টিফাইড করতে হবে টার্গেটেড কিওয়ার্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে। তারপর অপটিমাইজ দ্য টাইটেল ট্যাগ। টার্গেটেড কিওয়ার্ড বেস করে আমাদের একটা টাইটেল ট্যাগ নিতে হবে। টাইটেল ট্যাগ বলতে টাইটেল হেডিংটা যেটাকে বলি টাইটেল ট্যাগ, ওইটাকে আমরা টাইটেল ট্যাগ হিসেবে নিব, ঠিক আছে? ওকে। তারপর রাইট ইওর হেডলাইন ইন H1 ট্যাগ, ঠিক আছে? টাইটেলে যেটা থাকবে এটাকে আমরা H1-এ কি করব? হেডলাইনে H1 যে ট্যাগটা হবে সেই ট্যাগে আমরা এটা ইউজ করব। রাইট আ মেটা ডেসক্রিপশন বুস্ট ক্লিক। ওকে, মেটা ডেসক্রিপশন আমাদের একটা রাইট করে নিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এই বিষয়গুলো এখন জাস্ট দেখি, আমরা জাস্ট চোখে ধারণা করে রাখি। মেটা ডেসক্রিপশন এটা শুনে রাখি, যখন আমরা কাজটা করব তখন আমরা এটা বুঝতে পারবো আসলে মেটা ডেসক্রিপশনের কাজটা কি। ওকে, চেক দ্য ইউআরএল স্লাগ ফর এসইও ফ্রেন্ডলি, মানে আমরা যে ইউআরএলটা নিব, লাইক এই যে এখানে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা যাতে এসইও ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? এখানে যে এটার যে ওয়ান পেজ এসইও চেকলিস্ট, ঠিক আছে? এখানে দেখেন ওদের যে সাইটটা আছে বা ইউআরএলটা হবে, এই ইউআরএল এ যাতে আমাদের যে টাইটেলটা হবে, আমরা যে আমাদের ব্লগ পোস্ট করবো বা পোস্ট করব, ওই পোস্টের স্লাগ বা ইউআরএল এ যাতে ওই টাইটেলের কি থাকে, ট্যাগটা থাকে। ওকে, এর টার্গেটেড কিওয়ার্ড টু ইউর বডি কন্টেন্ট। ওকে, আমরা তারপরে যে পোস্টটা করব, পোস্টে যে বডি কন্টেন্টটা থাকবে, বা আমরা যে ডেসক্রিপশনটা ইউজ করব, সেই ডেসক্রিপশন কন্টেন্টে যাতে কি থাকে, টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করা থাকে। রিভিউ ইউর কন্টেন্ট কোয়ালিটি, আমাদের যে কন্টেন্টটা থাকবে কন্টেন্টটার কোয়ালিটিটা যাতে ভালো হয়। মার্ক আপ সাব হেডিং উইথ হেডার ট্যাগস, ঠিক আছে? মার্ক আপ সাব হেডিংস, মানে সাব হেডিং বলতে এখানে যেটা বোঝাবে, এই যে উপরে যে ট্যাগটা আছে, লাইক মার্ক আপ সাব হেডিং যে লেখাটা আছে, এটা যদি আমি হেডিং ধরি, লাইক হেডার মানে বড় হবে H1, আর সাব হেডিং হয়ে যাবে H2, H3 এরকম, ঠিক আছে? ওকে। ওকে, তারপর ইন্টারনাল লিঙ্ক হবে, তারপর হবে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে এক মিনিট,
ওকে, ইন্টারনাল লিঙ্ক বলতে আমরা মোবাইলে যেটা দেখি একদমই, আমরা যখন মোবাইল একটা ইউজ করি, মোবাইলে কিন্তু আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল এর মেমোরি থাকে, তাই না? মোবাইলের যেটা আমরা এক্সট্রা মেমোরি ইউজ করি মোবাইলে, সেটাকে আমরা বলি এক্সটার্নাল। আর মোবাইলের ভিতরে যে মেমোরিটা সেট করা থাকে সেটাকে বলি ইন্টারনাল। ওয়েবসাইটের ভিতরেও এরকম কিছু বিষয় আছে যেগুলোকে আমরা ইন্টারনাল বলি আর এক্সটার্নাল বলি। মানে ওয়েবসাইটের সাথে আপনি যখন অন্য একটা ওয়েবসাইট এনে যখন অ্যাড করবেন, লাইক আপনি ফাইবার এনে যখন আপনার কন্টেন্টে অ্যাড করবেন, তখন সেটাকে আমরা বলবো এক্সটার্নাল। আর আপনার ওয়েবসাইটের ভিতর থেকে বা আপনার ওয়েবসাইটের ভিতর থেকে যখন আপনার কন্টেন্টে আপনি লিঙ্কটা অ্যাড করবেন, তখন সেটা এক্সটার্নাল ইন্টারনাল হয়ে যাবে। আর আমরা যখন বাইরে থেকে নিয়ে এসে একটা লিঙ্ক অ্যাড করব, তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল। সো এটা একদমই ক্লিয়ার বিষয়টা, এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। ভিজুয়াল কন্টেন্ট, ওকে, তারপর স্পিড অপটিমাইজটা ঠিক আছে কিনা, মেক শিওর ইউর পেজ মোবাইল ফ্রেন্ডলি, ওকে, ঠিক আছে। এই চেক লিস্টের ওয়াইজ অনুযায়ী এটার উপর ডিপেন্ড করে আমরা একটা কন্টেন্ট আপলোড করব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাই, এরকম ভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসব। একটা বিষয় বলে দিই আপনাদের যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে লগ ইন করতে হয়। ঠিক আছে, আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে লগ ইন করি, ধরেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনাকে এরকম ভাবে একটা ওয়েবসাইট দিল, যে এরকম ভাবে louisvilleplumbers.avental.com, এরকম না, এরকম একটা কি করলো ও, আপনাকে ওয়েবসাইট দিল, ঠিক আছে। দিয়ে বলতেছে এখানে যে ওয়েবসাইটটা আছে এটাকে তুমি অন পেজ এসইও করো, বা এখানে যে পোস্ট গুলো আছে এই পোস্ট গুলোকে অন পেজ এসইও করো, ঠিক আছে। ওকে, তখন কি করতে হবে, লাইক এখানে দেখেন, আমরা যদি নিচে স্ক্রলিং করি, দেখেন অনেকগুলো পেজ আছে, এই যে এগুলো কিন্তু পেজ ওদের, ঠিক আছে। এই পেজগুলোকে বলতেছে অন পেজ এসইও, বা পোস্ট আছে এখানে। এই যে আমরা যদি এরিয়া সার্ভিসে ক্লিক করি, দেখেন এখানে অনেক পোস্ট আছে, এই যে এটাতে যদি ক্লিক করি, দেখেন এগুলো কিন্তু এক একটা পোস্ট। এই পোস্ট গুলোকে সে বলতেছে তুমি অন পেজ এসইও করে দাও, ঠিক আছে। এখন আমাদের কাজটা কি হবে, আমাদের প্রথমে তো এই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেসটা নিতে হবে, তাই না? লগ ইন অ্যাক্সেস ছাড়া আমরা কি করতে পারবো না, এখানে কোনো কাজ করতে পারবো না, ইভেন কোনো প্লাগ ইন ইনস্টল দিতে পারবো না। ওকে, সো লগ ইনটা কিভাবে করব আমরা সেটা দেখি। এখানে লগ ইন করতে হইলে এখানে আমরা চলে যাব, গিয়ে তারপর এটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে WP, তারপর হাইপেন অ্যাডমিন, এইটা ইউজ করব। এটা ইউজ করে আমরা অ্যাডমিনে ক্লিক করে, ইন্টারে ক্লিক করে দিলে তারপর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড চলে আসবে। এখানে ইউজার নেমটা বা ইমেল অ্যাড্রেসটা ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্টের কাছে কিন্তু এই অ্যাক্সেস গুলো আছে, ইনফরমেশন গুলো তার, ঠিক আছে। সে আপনাকে দিয়ে দিবে, বলবে যে এইটা হলো আমার ওয়েবসাইটের অ্যাক্সেস, এটা হলো ইমেল আর এটা হলো পাসওয়ার্ড। তখন আপনি ইমেলটা টাইপ করবেন আর পাসওয়ার্ডটা টাইপ করে লগ ইনে ক্লিক করলে এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, এবং ড্যাশবোর্ডটা চলে আসবে এরকম, এই যে এখানে যেরকম দেখাইতেছে এরকম ড্যাশবোর্ডটা চলে আসবে। সো অনেক সময় হয় আমাদের কাজ থাকে, যেটা আমরা যে কাজটা করব সেটা হলো লগ ইন অ্যাক্সেসটা নিয়ে ক্লায়েন্টকে বলবো। এর আগে একটা কথা বলে নিই, সেটা হলো আপনারা যারা এই কাজটা করবেন বা কোনো ক্লায়েন্টকে যখন অফারটা করবেন, তখন নিজে থেকে সৎ দেখে অফারটা করবেন, ঠিক আছে। কোনো লুকোচুরি নাই যে আমি একটু পারি একটু পারি না, এরকম অফার কখনো ক্লায়েন্টকে করা যাবে না। আমি 100% যখন পারবো তখন ক্লায়েন্টকে ওই কাজের অফারটা করতে পারবো, ঠিক আছে। ওকে, আপনি যখন ক্লায়েন্টকে অফারটা করবেন, আমি যেটা বলতেছি এখন সেটা একদমই আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারেন। বিষয়টা সেটা হলো, আমি এরকম ভাবে অফারটা করব যে আমি তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলোকে কি করে দিতে পারবো, অন পেজ এসইও করে দিব। ইভেন যতগুলো পেজ আছে সেটাকেও আমি অন পেজ এসইও করে দিতে পারবো। এবং তুমি যদি চাও তোমার ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটটাকে আমি এসইও করে দিতে পারবো, হোম পেজটাকে। দেখেন এখানে কিন্তু এইটা হলো ওয়েবসাইটের হোম পেজ, এটাকে আমরা হোম পেজ বলতেছি। এরপরে যদি আমরা নিচে স্ক্রলিং করি, নিচে স্ক্রলিং করার পরে যে এই যে এইটা সাইট ম্যাপ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সার্ভিসেস, এরিয়া সার্ভেন্ট, এগুলো কিন্তু ওর পেজেস, ঠিক আছে, ওগুলোকে আলাদা। আর এটা হলো তার মেইন পেজ, আর ওগুলো তার আলাদা পেজেস, ঠিক আছে। তো আমরা বলবো যে আমি তোমার হোম পেজটাকে কি করে দিব, অন পেজ এসইও করে দিব। বা তোমার যে এখানে অনেকগুলো পোস্ট আছে, যতগুলো পোস্ট আছে তোমার ওয়েবসাইটে, প্রত্যেকটা পোস্টে আমি কি করব, অন পেজ এসইওটা করে দিব। এবং সেই এসইওটা করার জন্য আমি একটা
প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটার নাম হবে র্যাঙ্ক ম্যাথ এসইও। ঠিক আছে, এইটা সবাই নোট করে রাখেন, প্লাগইন নেমটা হবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। ওকে, তো সেটা আমরা কোথায় পাবো? প্লাগইন একটা ইনস্টল করার জন্য ক্লায়েন্টের কাছে যদি অলরেডি প্লাগইন থাকে, অনেক সময় ক্লায়েন্ট নিজেদের কাছে প্লাগইন রাখে, তারপরে তারা ইনস্টল করে রাখে তাদের এখানে, বা আমরা যখন ক্লায়েন্টকে অফার করি যে তোমার এখানে যদি আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইউজ করি তো এটা র্যাঙ্কিং এর জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, এরকম ভাবে যখন অফারটা করি তখন কিন্তু সে ওরকম ভাবেই কাজটা করবে। ওকে, সো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে প্লাগইনস নামে যে এই বাটনটা আছে এটাতে ক্লিক করে দিয়ে ইনস্টলড প্লাগইন এইটাতে ক্লিক করে দিব। করার পরে এখানে দেখেন অ্যাড প্লাগইন নামে একটা অপশন আছে, অ্যাড প্লাগইন এইটাতে ক্লিক করায় দিব। এটাতে ক্লিক করানোর পরে দেখেন এখানে আপলোড প্লাগইন নামের একটা অপশন আছে। অলরেডি যদি আমাদের এখানে ক্লায়েন্টে আমাদেরকে তার জিপ ফাইলটা দিয়ে রাখে, তখন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এই যে আপলোডে দিয়ে তারপর চুজ ফাইল এখানে ক্লিক করে দিয়ে যে জিপ ফরম্যাটটা আপলোড করতে হবে, করে দিয়ে ইনস্টলে ক্লিক করে দিয়ে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। উইদাউট এরকম ভাবে না দিয়ে সে যদি বলে যে এরকম ভাবে ইনস্টল করতে বলে, আমরা যদি আবার প্লাগইনে যাই, যাওয়ার পরে অ্যাড প্লাগইনে ক্লিক করি, ক্লিক করার পরে ইনস্টল করার জন্য এই যে এখানে সার্চ করে যে ওয়ার্ডপ্রেসে অলরেডি এই প্লাগইন গুলো আছে, ঠিক আছে, বাইরে দেখে এনে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, ওয়ার্ডপ্রেস নিজে প্রোভাইড করতেছে। এরকম প্লাগইন যদি থাকে, লাইক এখানে আমরা লিখে সার্চ করব র্যাঙ্ক ম্যাথ, এরকম ভাবে লিখে পরে দেখেন এখানে কিন্তু চলে আসবে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এআই এসইও টুলস টু ডোমিনেট এসইও র্যাঙ্কিং। দেখেন অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে, এই যে এখানে অ্যাক্টিভ লেখা আছে, এটা ইনস্টল লেখা থাকবে, এরকম ভাবে ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। কারণ এই ওয়েবসাইটে আমি অলরেডি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইউজ করতেছি, যার কারণে এটা এরকম শো করতেছে। ঠিক আছে, ওকে, সো আমাদের এখন যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা পোস্টে চলে যাব, অল পোস্টে চলে যাব। ওকে, যাওয়ার পর এখানে একটা পোস্ট করব, পোস্ট করে সেটাকে কিভাবে অন পেজ এসইওটা করতে হয় সেটা আজকে আমরা আপনাদের দেখানো হবে। ওকে, তারপর অ্যাড পোস্ট এটাতে ক্লিক করে দিন। ওকে, এটাতে ক্লিক করার পরে একটু টাইম লাগবে, আমরা ইয়েতে চলে যাই, আমরা এখানে আর্টিকেলের রাইট করা আছে আমাদের যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটাতে চলে গেলাম। ওকে, আর্টিকেলটাতে চলে আসছি, চলে আসার পরে এখান থেকে এটাকে কপি করেন, এটা আমাদের হেডিং হবে বা হেডলাইন হবে। ওকে, এটাকে কপি করে এই যে অ্যাড আর টাইটেল এটাতে পোস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে, তারপর নিচে আছে ওকে, এটাতে আমরা প্যারাগ্রাফের জায়গায় কি করব, এখানে যে আমাদের আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা পুরোটা কপি করে এখানে, পুরোটা কপি করে ওখানে পোস্ট করে দিব। ঠিক আছে, ওকে, এটা কপি, পুরোটা কপি, কপি করার পরে এখানে এনে এটাকে যদি আমি ক্লাসিকে নিয়ে যেতে চাই, লাইক এরকম ভাবে যে এখানে এটা প্যারাগ্রাফে যাবে না, ক্লাসিকে নিয়ে যেতে চাই, তখন এটাকে এরকম ভাবে ক্লিক করে দিয়ে তারপর এটাকে ক্লাসিকে পেস্ট করে দিলেই চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন পোস্ট হয়ে গেছে, তাই না? এখন এইটাকে এভাবে না করে যদি আমরা ডাইরেক্ট ওকে এটা আমি ডিলিট করে দিই, এরকম ভাবে পেস্ট করে দিই, এরকম ভাবে। ওকে, দেখেন এটা কিন্তু ইমেজ সহ চলে আসছে, তাই না? আগে কিন্তু ইমেজ গুলো আসেনি, এখন কিন্তু ইমেজ সহ চলে আসছে। তো আমরা এরকম ভাবেই দিব। ওকে, ওকে, এটা ছিল টাইটেল। ওকে, এটা টাইটেল। ওকে, তারপরে এটা হলো তার প্যারাগ্রাফ, এটা শুরু হয়েছে আর্টিকেলের। ওকে, দেখেন মোটামুটি এখানে সাব হেডিং। ওকে, এগুলো হলো আমরা এখন কিভাবে বুঝবো, এখানে আমাদের প্রথমে পোস্টে চলে যাব, এখান থেকে যাওয়ার পরে এখানে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে ব্লকে যান, ব্লকে যাওয়ার এখানে অল্টার ট্যাগ মিসিং আছে, কিন্তু অল্টার ট্যাগ গুলো আমাদের কি হবে, অ্যাড করতে হবে। অল্টার ট্যাগসটা হবে কি, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা বা টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে, এখানে যদি আমরা যাই যে এই যে এখানে বলতেছে প্রথমে আইডেন্টিফাই দা টার্গেটেড কিওয়ার্ড। ওকে, টার্গেটেড কিওয়ার্ডে আমরা যাব, এখানে আমি টার্গেটেড কিওয়ার্ড রাখতেছি প্লাম্বিং যেটা আছে, এটাকে টার্গেটেড কিওয়ার্ড হিসেবে অ্যাড করব। এই যে এখানে ক্লিক করে দিয়ে এই যে ফোকাস কিওয়ার্ড লেখা আছে, ফোকাস কিওয়ার্ড এইটাতে ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দেন, দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিকলি এটা জেনারেট হয়ে গেছে। ওকে, দেখেন স্কোরটা 63-তে চলে গেছে। এটাকে যদি আমি কেটে দিই, আবার কেটে দিই, দেখেন এটা স্কোর 15-এ চলে আসে। আর যখন আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করে দিই এটা চলে যায় 63-তে। ওকে, আমরা আবার চেষ্টা করে দেখি, এখানে প্লাম্বিং সার্ভিস কিওয়ার্ডটা চুজ করে দেখি এটা কত পার্সেন্ট আসে।
64%, এটা একটু বেশি আসে, ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করে দিই। ওকে, এটা বেশি আসার কারণ পুরো ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইউর এসইও মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইউর ইউআরএল। দেখেন ক্রস মার্ক গুলো যেগুলো আছে এগুলোকে আমার কি করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে। ওকে, ওকে, এগুলোকে আমার ঠিক করতে হবে। এখন দেখেন এখানে ক্রস মার্ক কি আছে, ফোকাস কিওয়ার্ড, এখানে বলতেছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার দ্য এট বিগিনিং ইউর অর কন্টেন্ট। এটা বলতেছে যে তুমি যে ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করছো এটাকে যদি আমাদের ফোকাস কিওয়ার্ড ধরি, সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, ঠিক আছে। প্লাম্বিং সার্ভিস এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, মানে মেইন কিওয়ার্ড এই টেক এই পোস্টে। সো এটার এখানে বিগিনিং যেটা আছে, বিগিনিং বলতেছে এখানে, বিগিনিং বলতে স্টার্ট যে আমাদের কন্টেন্টটা আছে, কন্টেন্টটা যে শুরু হয়েছে এটার সাথে কি বলতেছে, বলতেছে যে তুমি তোমার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে অ্যাড করো, ঠিক আছে। সো আমরা যদি দেখি এখানে যে টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করা যায় কিনা, আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি, প্লাম্বিং সার্ভিস। ওকে, এই যে দেখেন প্লাম্বিং লেখা আছে, আমরা এখানে সার্ভিসটা যদি অ্যাড করে দিই, দেখেন প্লাম্বিং সার্ভিসেস, সার্ভিস ইমার্জেন্সি। এখন দেখেন এটা কিন্তু স্কোরটা আরো বেড়ে গেছে। ও বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইওর কন্টেন্ট, ঠিক আছে, বিগিনিং কন্টেন্ট সবকিছুতে ওরা পেয়ে গেছে। ওকে, তারপর কি ক্রস মার্কটা আসছে এখানে দেখেন, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দা ইউআরএল, ইউআরএল এ এটা ইউজ করতে বলতেছে ফোকাস কিওয়ার্ডটা। ওকে, আমরা আগে টাইটেলটাকে কপি করি, এই যে এডিট স্নিপেট এইটাতে ক্লিক করে দিই, এখানে টাইটেলটা দিয়ে দিব। তারপর আমাদের যে ফোকাস কিওয়ার্ড ছিল এইটা, তারপর এই যে পার্মালিঙ্ক এটা হলো ইউআরএল, তারপর মেটা ডেসক্রিপশন এইটা হলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন রাইট করানোর জন্য আমরা এখানে চলে যাব, এখান থেকে একটা টুলস ইউজ করব, যে ফ্রি মেটা ডেসক্রিপশন, এটা দিয়ে ইউজ করা যায় তো আগে, এখন করা যায় কিনা জানি না। ওকে, 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 মেটা ট্যাগস, নট উই আর লুকিং মেটা ট্যাগ, আমাদের মেটা ডেসক্রিপশন দরকার। এখানে যদি লিখি মেটা ডেসক্রিপশন জেনারেটর লিখে সার্চ করি, দেখেন এখানে জেনারেটর অনেকগুলো চলে আসবে, বা এআই কে বললেও কিন্তু ও কিন্তু মেটা ডেসক্রিপশন রাইট করে দিতে পারবে, ঠিক আছে। যে ওকে যদি বলি, হেই ক্যান ইউ প্লিজ রাইট মেটা description for my article, or okay, article. Okay, my keyword is keyword. Okay, এমনি লিখতে হবে, focus my focus keywords is ডাবল কোটেশন মার্কটা ইউজ করে টার্গেটেড কিওয়ার্ডটাকে এখানে দিয়ে ওকে একটা কল দিয়ে ও মেটা ডেসক্রিপশন একটা রাইট করায় দিবে সুন্দর করে, ঠিক আছে। ওকে, দেখেন একদমই সহজভাবে ও কিন্তু একটা, এই যে লুকিং ফর রিয়েল প্লাম্বিং সার্ভিস, এই যে এটাকে আমরা এজ এ মেটা ডেসক্রিপশন হিসেবে কি করব, আমাদের আর্টিকেলে ইউজ করে ফেলবো। ওকে, এখানে যাই, এই যে ডেসক্রিপশন যেটা আছে এখানে মেটা ডেসক্রিপশনটা ইউজ করে ফেললাম। ওকে, এখন এটাকে কেটে দেন, নো প্রবলেম। এখন নিচে আসি, আমরা বেসিক এসইওটা দেখি। বেসিক এসইও দেখেন অল গুড, বেসিক এসইও বলতেছি কি, অল গুড, সবকিছুই ঠিক আছে। লাস্টে কন্টেন্ট ইজ 100 ওয়ার্ডস লং, লং গুড জব, এটাকে যদি আমরা 1200 বা 1500 ওয়ার্ডে নিয়ে যাই এই কন্টেন্টটা, তখন কিন্তু এখানেও গ্রিন মার্কটা চলে আসবে, ঠিক আছে। সো কন্টেন্ট অনেক সময় ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে সে কত লং কন্টেন্ট দিবে, সেটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে। আমাদের দেখার বিষয় হলো বাকিগুলো এই ঠিক আছে কিনা। আর কন্টেন্ট যখন 2000 ওয়ার্ডের হয়ে যাবে এটা অটোমেটিকলি গ্রিন মার্ক চলে আসবে, নো প্রবলেম। ওকে, এটা আমাদের বেসিক এসইওটা কমপ্লিট। এখন আমরা এডিশনালে আসি, এডিশনালে আসার পরে এখানে আমরা যেটা দেখতেছি, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড দা সাব হেডিং এ আমাদের ফোকাস কিওয়ার্ডটা পাইছে। আমরা সাব হেডিং গুলো দেখি, এগুলো হলো সাব হেডিং। এই যে হোয়েন ইউ নিড 24 আওয়ার প্লাম্বিং সার্ভিস, এগুলো কি সাব হেডিং। এই যে H2, H3, এগুলোকে আমরা বলি সাব হেডিং, ঠিক আছে। ওকে, সাব হেডিং এ আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল, প্লাম্বিং সার্ভিস। এই যে প্লাম্বিং সার্ভিস যেটা আছে এটা কিন্তু সাব হেডিং এ আছে, ঠিক আছে। ওকে, এখন ক্রস মার্ক যেগুলো আছে সেগুলো আমাদের ঠিক করতে হবে। এখন দেখেন এখানে ক্রস মার্ক আছে কোনটাতে, এড এ ইমেজ উইথ আ ফোকাস কিওয়ার্ড অ্যাজ এ অল্টার টেক্সট। ওকে, ও বলতেছে যে তুমি এমন একটা ইমেজ এখানে অ্যাড করো যেটাতে কি আছে,
ফোকাস কিওয়ার্ডটা এজ এ অল্ট অ্যাটাক হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা ইমেজে ক্লিক করে দিব, দেওয়ার পরে ওই যে এখানে ক্লিক করব, তারপর ব্লকে যাব, ব্লকে যাওয়ার পর এই যে অল্টারনেটিভ টেক্সটে ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দিব এটা, ঠিক আছে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর আবার পোস্টে আসি, এসইওর এটাতে ক্লিক করে দিয়ে আমরা আমাদের আবার এই যে এডিশনালে চলে যাই। দেখেন এখানে, দেখেন এখন কি বলছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টা অ্যাট্রিবিউটস। ওকে, ঠিক আছে। ওকে, তারপর কি আছে দেখেন, তারপর কোর্স মার্ক গুলো দেখি। লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাড আ ডু ফলো লিঙ্ক পয়েন্টিং টু দ্য এক্সটার্নাল রিসোর্স। তারপর আছে অ্যাড আ ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। এক্সটার্নাল, একটু আগে আমি যেটা বললাম, এক্সটার্নাল লিঙ্ক বলতে আমাদের কি করতে হবে, যে প্লাম্বিং সার্ভিস এটা লিখে গুগলে সার্চ করবো, যে প্লাম্বিং সার্ভিস ইন ইউএস বা ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করলাম। তারপর এখানে যে ওয়েবসাইট গুলো আসছে, এই যে ওয়েবসাইট গুলো আসছে এখান থেকে ক্লিক করে নিয়ে আমরা আমাদের পোস্টে একটা এক্সটার্নাল লিংক এখানে অ্যাড করায় দেবো। লাইক এখানে আমি একটা আমাদের সার্ভিস যেটা আছে, যে প্লাম্বিং অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটাতে ক্লিক করে দিয়ে যে এখানে ক্লিক করে দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম। ওকে ফাইন, দেখেন এটাকে দুইটাতেই কিন্তু কি চলে আসছে, গ্রিন মার্ক চলে আসছে, যে আমি এক্সটার্নাল এটাকে মানে ওয়েবসাইটের বাইরে থেকে যখন এনে আউট রিসার্চ করে, গুগল থেকে রিসার্চ করে যখন একটা লিংক আমি আমার কন্টেন্টে অ্যাড করলাম, তখন সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল, ঠিক আছে। আর আমি যখন আমার ওয়েবসাইট থেকে, এই যে ওয়েবসাইটের ভিতর থেকে একটা লিংক নিয়ে এখান থেকে কপি করে যখন আমার পোস্টে এক জায়গায় লিংক আপ করায় দিব, লিঙ্কটা অ্যাড করায় দিব, যেমন এখানে আমি একটু নিচে বা ইমার্জেন্সি প্লাম্বার যেটা আছে এইটাতে অ্যাড করায় দিব, ঠিক আছে। ওকে, দেখেন এখন কিন্তু ইন্টারনালেও হয়ে গেছে, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা জিনিসই একটা মাত্র ইরর আছে, এডিশনালে একটা মাত্র ইরর আছে, সেটা হলো ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। এটা দেওয়ার দরকার নাই, আমাদের এআই ইউজ করতে ম্যানুয়ালি আমরা এটা করতেছি, এআই দরকার নাই, আমরা প্লাগইন ইউজ করে করতেছি, ঠিক আছে। ওকে, তারপর এটা গেল। তারপর বাকি যে রেড এডিবিলিটি দেখি, এটা রেড এবিলিটি ফোকাস কিওয়ার্ড। ওকে, ইওর টাইটেল ইজ পজিটিভ অর নেগেটিভ অর কন্টেন্ট। ওকে ফাইন, সবকিছুই ঠিক আছে, বাকিগুলো ইনফরমেশন ঠিক। আমাদের মেইন যে টার্গেটটা ছিল যে এখানে এইটটি এইটি 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 প্লাস স্কোর আনতে হবে, ঠিক আছে। অলরেডি এখানে দেখেন 86 চলে আসছে, ঠিক আছে। আমরা ক্লায়েন্টকে বলবো সবসময় যখন অফারটা করবো, যে তোমার এসইও স্কোরটা আমি 80+ করে দিব। কখনোই 80+ যদি না হয়, কখনোই এখানে গ্রিন মার্ক আসবে না, ঠিক আছে। 80+ যখন হয়ে যাবে তখন এখানে গ্রিন মার্কটা চলে আসবে। আর সবুজ সংকেত বলতে আমরা যেটা বলি যে পজিটিভ দিক, তাই না। আর রেড মার্ক বলতে বিপদ সংকেত। সো সবুজ সংকেত যখন আপনার একটা আর্টিকেলে বা একটা পোস্টে চলে আসবে, তখন কিন্তু এটা আমরা নর্মালি ধরে নিতেই পারি যে এটা একটা পজিটিভ দিক, একটা পজিটিভ আর্টিকেল, ঠিক আছে। তো আমরা যেটা করব, ক্লায়েন্টকে যখন পোস্টটা করবো, লাইক এটা তো অনেক সময় এটা আমরা পোস্ট অলরেডি করা আছে, ঠিক আছে। তখন আমাদেরকে কি করতে হবে, একটা ট্রিক্স বলতে এখানে যে টাইটেলটা থাকবে, ও টাইটেলটা দেখে আসলে বোঝা যাবে ওর টার্গেটেড কিওয়ার্ডটা কি হইতে পারে। সেটাকে আমাদের যদি ফোকাস না করতে পারি, তাহলে কিন্তু এই গ্রিন মার্কটা নিয়ে আসাটা অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে বুঝতে হবে ওদের টার্গেটেড কিওয়ার্ডটা কি। এখানে আমরা যদি দেখি, এটা যেহেতু একটা প্লাম্বার কোম্পানি, সো এর প্লাম্বিং সার্ভিস এটাই তার টার্গেটেড কি হইতে পারে, কিওয়ার্ড হইতে পারে। আর সবসময় আমরা একটু আগে যেটা এখানে দিয়ে আমরা চেক করব যে স্কোরটা কত আসে, এক একটা কিওয়ার্ড এখানে দিয়ে আমরা চেক করব। যদি দেখি যে ভালো একটা স্কোর আসতেছে, এজ এ টার্গেটেড কিওয়ার্ড হিসেবে আমরা সেটাকে ইউজ করে ফেলবো, নো প্রবলেম। আর যদি দেখি না এই কিওয়ার্ডটা দিয়ে ভালো একটা স্কোর আসতেছে না, তখন আমরা এই কিওয়ার্ডটাকে ইমপ্রুভ করার বা ক্লায়েন্টকে বলবো তুমি আবার নতুন করে একটা আর্টিকেল পোস্ট করি, বা আমি একটা আর্টিকেল রাইট করা দিই নতুন একটা কিওয়ার্ড দিয়ে, যেটা আহ অনেকটাই কি হবে, তোমার এটাকে ইমপ্রুভ করবে আর স্কোরটাকে বাড়িয়ে নিবে। সো আমরা যখন ক্লায়েন্টকে অফার করব, তখন এই অফারটা এরকম ভাবে করব, ঠিক আছে। অন পেজ এসইও আমাদের যে বেসিক, অন পেজ এসইওর যে বেসিক যে বিষয়টা আছে, এখানে আমরা যদি দেখি আবার, প্রথমে কি করতে হবে, কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলে, মেইন কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলে। ফোকাস কিওয়ার্ড ইনসাইড দ্য মেটা ডেসক্রিপশনও কি থাকতে হবে, ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। আমরা যদি মেটা ডেসক্রিপশনটা চেক করি, এখানে দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল হলো প্লাম্বিং সার্ভিস, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। টাইটেলেও আছে প্লাম্বিং সার্ভিস, লিঙ্কেও আছে প্লাম্বিং সার্ভিস,
আমাদের মেটা ডেসক্রিপশনেও আছে প্লাম্বিং সার্ভিস, ঠিক আছে, এই যে প্লাম্বিং সার্ভিস, এই কিওয়ার্ডটা কিন্তু এই তিন জায়গাতেই থাকতে হবে। আপনি যদি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু এটা গ্রিন মার্কটা চলে যাবে, ঠিক আছে। তো তিন জায়গায় কি থাকতে হবে, আমাদের যে মেন যে বিষয়টা, প্লাম্বিং সার্ভিস মেন যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা টাইটেলে, পারমালিঙ্কে, ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশনে সব জায়গায় থাকতে হবে। ওকে, তারপর এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড। ওকে, ফার্স্ট 10% কন্টেন্টই আমার ফোকাস কিওয়ার্ডটা 10% কন্টেন্টই আছে। ওকে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড দ্য কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে ফোকাস কিওয়ার্ডটা আছে। ওকে, এডিশনালে যদি যাই, এডিশনালে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড, মানে এটা যেটা বলতেছে বাংলাতে আমি যদি বলি, ফোকাস কিওয়ার্ডটা সাব হেডিং এ তারা খুঁজে পাইছে, ঠিক আছে। এই এসইও প্লাগইনটা আমাদেরকে এটা বলে দিচ্ছে, ঠিক আছে। আমরা অনেক সময় এটা যদি আমরা এরকম ভাবে মিনিং করি, লাইক নোটবুক, আমরা যখন আমাদের একাডেমিক ভাবে আমি চিন্তা করি, সবসময় একাডেমিক ভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আমরা সবাই একাডেমিক ভাবে পড়াশোনা করে আসছি। সো ওরকম ভাবে বুঝাইলে আমরা আসলে এই বিষয়টা অনেকটাই বুঝে যাই ক্লিয়ারলি, ঠিক আছে। লাইক আপনি যখন আমরা যখন পড়াশোনা করি, লাইক স্কুল বা কলেজে, তখন কিন্তু আমরা আমাদের একটা থাকে মেইন বুক আর একটা থাকে গাইড বুক, ঠিক আছে। গাইড বুকে কিন্তু অনেক সময় ডিটেলসে বলা থাকে, অনেক সহজ হয়ে যায় প্রশ্নের উত্তরটা খোঁজা বা প্রশ্নের উত্তরটা বোঝা, ঠিক আছে। এটাকে আমরা ধরবো মেন, যেটা কন্টেন্টটা থাকবে এটা হবে আমাদের মেন বুক, ঠিক আছে। আর এটা হবে আমাদের গাইড বুক, এই যে প্লাগইন যেটা হবে, প্লাগইনটা হবে আমাদের গাইড বুক। এখান থেকে আমরা ধারণা নিব, সহজে এটাকে বুঝবো, ঠিক আছে, যে কোন জায়গায় আমাদেরকে আপডেট করতে হবে, সহজে প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে। এখানে কিন্তু গাইড বুক হিসেবে আমাদের প্লাগইনটা কাজ করবে, আর এটা আমাদের মেইন বুক হিসেবে কাজ করবে, ঠিক আছে। ওকে, গাইড বুকের নির্দেশনা অনুযায়ী, গাইড বুক যেভাবে আমাদেরকে গাইড করবে সেভাবে আমাদের আর্টিকেলটাকে আপডেট করব, ঠিক আছে। ওকে, গাইড বুক বলতেছে আমার এখানে কি আছে, সাব হেডিংটা, ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডও অল্টার ট্যাগ হিসেবে ইমেজে অ্যাড করা করা হয়েছে। ইভেন কিওয়ার্ড ডেনসিটি যেটা আছে সেটাও ভালো একটা অবস্থানে আছে, এই যে গ্রিন মার্ক চলে আসছে। তারপর ইউআরএল কত ক্যারেক্টার আছে, 69 ক্যারেক্টার লং, এটাও গুড। যখন এরকম ক্রস মার্ক দিয়ে দিবে আমার গাইড বুকে, তখন এটাকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে আসলে কেন দিল, এটাকে আমাকে পজিটিভে নিয়ে আসতে হবে, আমাকে গ্রিন মার্কে নিয়ে আসতে হবে। আর আমি এখানে যেগুলো গ্রিন মার্ক নিয়ে আসছি আপনারাও সেম ভাবে নিয়ে আসবেন। এই যে লাস্টে যেটা ক্রস মার্ক ইউজ কন্টেন্ট এআই, যেটা এটা ক্রস থাকলেও সমস্যা নেই, কিছু কিছু সবকিছুই যে গাইড অনুযায়ী করতে হবে এরকম নয়, কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েডও করতে হবে, ঠিক আছে। এখানে যে ইউজ করছে কন্টেন্টটা আমরা বলতেছে তারা, এটা আমরা অ্যাভয়েড করে যাবো, এখানে গাইডের অনুযায়ী আমাদের গেলে হবে না, আমাদের আমাদের নিজেদের মতো করে কাজ করতে হবে অনেক সময়, ঠিক আছে। সো নোটবুকটা এরকম ভাবে আসলে কাজ করে। ওকে, বাকিগুলো যেভাবে আমি দেখাইছি সেম ভাবে ফলো করবেন। ওকে, তারপর এই যে টাইটেল রিডেবিলিটি যেটা আছে, ফোকাস কিওয়ার্ড ইউজ বিগিনিং এসইও টাইটেল, ঠিক আছে। ওকে, ইওর টাইটেল হ্যাজ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। তারপর ইওর টাইটেল কন্টেন ওয়ান পাওয়ার ওয়ার্ডস, ঠিক আছে। ইউর আর ইউজিং নাম্বার ইন ইউর এসইও টাইটেল, মানে ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল, এটা বলতে যেটা বুঝাইছে আমরা যে টাইটেলটা ইউজ করছি, দেখেন প্রথমে 24, 24 বলতে এটা অ্যাজ এ নাম্বার হিসেবে ইউজ করছি, যার ফলে এখানে ওরা বলতেছে তুমি কি করছো, একটা নাম্বার ইউজ করছো যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, বা এটা এসিওর জন্য খুব গুরুত্বপূর্ণ, যার কারণে ওরা সঠিক মার্কটা করে দিছে। ওকে, তো বাকি ইনফরমেশন গুলো ঠিক আছে। ইউ ডোন্ট সি দ্য টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। ওকে, এখন এটাকে দেখেন গ্রিন মার্কটা আসে না, এটাকে আমরা কিভাবে আনবো, আমরা যদি একদমই লাস্টে যাই, লাস্টে গিয়ে যদি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে এই যে প্লাস চিহ্নটা আসবে, এখানে ক্লিক করার পর টেবিল লিখি, এখানে লিখবেন টেবিল, টেবিল লিখি যে টেবিল অফ কন্টেন্ট, এটাতে ক্লিক করে দেন, ঠিক আছে। দেখেন এই যে এটা কিন্তু, এটাও গ্রিন মার্ক চলে আসছে, ঠিক আছে। এই যে টেবিল অফ কন্টেন্ট, এই যে পুরো যে সামারিটা এটা কয়েকটা লাইনে এখানে সে বলে দিছে, ঠিক আছে। ওকে, টেবিল অফ কন্টেন্ট, এটাকে সাইজটাকে আমরা এখানে H2 আছে 5-এ দিয়ে দিব, ঠিক আছে, এটা দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এটাকে যে আমরা মিডলে নিয়ে আসতে চাই, এই যেভাবে আছে এরকম ভাবে রাখতে পারি, নো প্রবলেম। ওকে, ওকে, টেবিল অফ কন্টেন্ট। ওকে,
ওকে, এই সিস্টেমে থাক, 1 2 তেও রাখতে পারি আমরা, এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। সো এইটা দেখতে ভালো লাগে, এইটাই সুন্দর, ঠিক আছে। ওকে, সো বাকি ইনফরমেশন আবার যদি আমরা এসিও প্লাগইনটাতে ক্লিক করি, দেখেন নিচে দুইটাতে একদমই অল গুডস, অল গুডস, অল গুডস, জাস্ট একটাতে জাস্ট একটু ইরর আছে, এটা হলো ইউজ দ্য কন্টেন্ট এআই, এটা ইউজ করার দরকার নাই, এটা একটা এরর থাক, এটা থাকলেও কোনো প্রবলেম নাই, আর বাকি সবগুলোতেই কিন্তু অল গুড, অল গুড, অল গুড, ঠিক আছে। সো এরকম ভাবে আমরা এসিওটা করব। আমি যেরকম ভাবে দেখাইছি একদমই সহজ ভাবে দেখানো হয়েছে, কোনো হিজিবিজি নাই, জাস্ট ইউজ আ প্লাগ ইন, সেই প্লাগ ইনটার নেম হলো র্যাঙ্ক ম্যাথ এসিও প্লাগ ইন, ঠিক আছে। ওকে, আমরা ক্লায়েন্টকে যখন অফারটা করব তখন কিন্তু প্লাগ ইনের কথা বলতে হবে, না হয় কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ক্লায়েন্ট কিন্তু তখন উল্টাপাল্টা বলবে, যে ক্লায়েন্ট বলবে যে না আমি প্লাগ ইন ইউজ করতে চাই না, আমি এসইও করতে চাই, ঠিক আছে। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমি প্লাগ ইন ইউজ করে কি করতে পারি, এসইওটা করে দিব, ঠিক আছে। কখনো এটা বলতে পারবেন না যে ডাইরেক্ট আমি এসইও করে দিব, এটা বললে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তখন আমাদের আবার আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস হলো, সেটা হলো ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অনলি উই ক্যান ডু ওয়ার্ডপ্রেস এসইও, ওয়েবসাইট এসইও, ঠিক আছে। ওকে, এভাবে অফারটা করতে হবে যে আমি ওয়ার্ডপ্রেস এসইও করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে এসইও করতে পারি, ঠিক আছে। এরকম ভাবে অফারটা করতে হবে ক্লায়েন্টকে। এই যে আমি এখানে লিখি কিরকম ভাবে, যে আমি আই ক্যান ডু ওয়ার্ডপ্রেস, ওয়েট, এই যে এরকম ভাবে তাকে ক্লায়েন্ট যদি বলে, এরকম ভাবে প্রশ্ন করে যে হে ক্যান ইউ প্লিজ, আর ইউ এক্সপার্ট ইন এসইও, আর ইউ এক্সপার্ট ইন অন পেজ এসইও, দেন আপনি এভাবে রিপ্লাইটা করতে পারেন, দিতে পারেন যে ইয়েস আই ক্যান ডু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, I can do on page SEO for, I can do on page SEO for WordPress website and using wait using rank math, rank math SEO plugin, plugin, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু ওদের ক্লায়েন্টকে বলতে হবে, ঠিক আছে, যে আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে বলতে হবে যে yes I can do, I can do on-page SEO for on-page, okay, on-page SEO for WordPress website and using rank math SEO plugin. ওকে, এরকম ভাবে বলতে হবে। এখন আপনি যদি এরকম ভাবে ডাইরেক্ট বল yes I can for I can do on-page SEO, ঠিক আছে, I can do on-page SEO for any website, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এখানে মেনশন করে দিতে হবে, সেটা কি মেনশন করে দিবে, ওয়ার্ডপ্রেস এসইও এবং প্লাগইন নেমটাকে আমার মেনশন করে দিতে হবে। আর এভাবে যদি আপনি বলে দেন যে এস আই ক্যান ডু ওয়ার্ডপ্রেস এসইও ফর এনি ওয়েবসাইট, এনি কাইন্ড অফ ওয়েবসাইট, ঠিক আছে, এরকম ভাবে বলে দিলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই প্লাগইন নেমটা প্লাস ওয়ার্ডপ্রেসটাকে মেনশন করে দিয়ে তারপর আপনাকে অফারটা করতে হবে ক্লায়েন্টকে। ওকে, সো আজকে আমরা যেটা শিখলাম যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে অন পেজ এসইও করা যায়, বা একটা পোস্টে কিভাবে অন পেজ এসইও করা যায়, সেটা দেখানো হইলো। সো সবাই প্র্যাকটিস করবেন। আপনাদের অলরেডি যে ডিসকোর্টে অলরেডি, এখানে যদি ক্লিক করি ওয়ার্ডপ্রেস নামে যে আমাদের যে চ্যানেলটা আছে, এই যে ওয়ার্ডপ্রেস ফুল কোর্স, এখানে কিন্তু অলরেডি আপনারা অ্যাক্সেসটা নিয়ে নিছেন, এখানে পারেন আপনাদের, এই যে এখানে কিন্তু দেখানো হয়েছে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ইনস্টল করে সেটাকে কিভাবে লোকাল হোস্টে কিভাবে এটাকে রান করানো যায়, সবকিছু এখানে দেয়া আছে। আপনারা প্র্যাকটিসটা করবেন এখান থেকে, ভিডিওগুলো দেখে দেখে, এখানে হয়তো বা ভিডিওগুলো আপলোড করা আছে, বা এখানে মেসেজ করলে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন আমাদের যে আইটি স্টারলাইন আইটি সাপোর্ট সেন্টার থেকে, ঠিক আছে। যারা এই সাপোর্ট গুলো ওয়ার্ডপ্রেসে দিয়ে থাকে তাদের থেকে এই সাপোর্টটা পেয়ে যাবেন। ওকে, সো আজকে আমরা যেটা শিখছি সেটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে একটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়, সেটা আজকে আমরা শিখলাম।
ওকে, নেক্সট ক্লাসে আমাদের যে টপিকটা থাকবে, হয়তো বা নতুন একটা টপিকে আমরা যাব। অন অন পেজ ছিল আজকে, নেক্সট ক্লাসে হয়তো বা আমরা অফ পেজ এসিও তে যাব। অফ পেজ এসিওটা আমরা দেখব। অফ পেজ এসিও একটা লোকাল সাইটেশনের রিপোর্ট বের করব। অফ পেজ এসিওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এবং লোকাল বিজনেসের র্যাঙ্কিং, কত র্যাঙ্কিংটা আমরা বের বের করবো, কিভাবে র্যাঙ্কিং সেক্টরটা বের করতে হয়, ব্যাকলিং বের করব কিভাবে, ব্যাকলিং বের করতে হয়, এগুলোকে আমরা দেখবো অপেজ এসিও তে। তারপর আমরা বাকি ক্লাসগুলো করব কন্টিনিউয়াসলি। ওকে, সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি ক্লাসটা। ওকে।